মেধা বৈষম্যের বেড়াজালে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে জেগে ওঠে শিক্ষার্থীরা। জুলাই ৫, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অহিংস কোটা প্রথা আন্দোলনের তীব্রতা ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। শহীদ আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করেই অভিভাবকগণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন। এতে আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ গ্রুপ স্বৈরাচার সরকারের দিক নির্দেশনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতে থাকে। পুলিশ সহ ফ্যাসিবাদ সন্ত্রাসীদের গুলিতে অজস্র প্রাণ ক্রমেই ঝরতে থাকে। এতে ছাত্র আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। ১৬ জুলাই প্রথম দনিয়া কলেজের ছাত্ররা বেরিয়ে আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শান্তিপূর্ণভাবে আন্দোলনের উদ্দেশ্যে। সেই আন্দোলনে অন্যতম একজন সদস্য ছিলেন রোহান আহমেদ খান। দনিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। নিয়মিত আন্দোলনে সক্রিয় রোহান আন্দোলনকারীদের শুকনো খাবার ও পানি খাইয়ে সহযোগিতা করে। ২৪-এর ১৬ জুলাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনীর ছোড়া ইট পাটকেলের একটি ইট তার বুকে ও অন্যটি তার পায়ে লেগে আঘাতপ্রাপ্ত হয়। এরপর বাসার লোকেরা ২ দিন তাকে এক প্রকার বাসায় অবরুদ্ধ করে রাখে, কিন্তু ১৯ তারিখ তাকে আর আটকে রাখা সম্ভব হয়নি। জুমার নামাজ শেষে বিকেল ২টায় মায়ের কাছে ৩০০ টাকা নিয়ে আন্দোলনে যায়। এর ২০ থেকে ২৫ মিনিট পর বাড়ির লোকেরা খবর পায় রোহানের গুলি লেগেছে। তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির লোকেরা মিটফোর্ড হাসপাতালে গিয়ে রোহানকে মৃত অবস্থায় পায়। যেদিন সে চলে যায় সেদিনও আমি খাটের উপর একটু শুয়ে রয়েছি, আমার পিঠের উপর গড়ায়। আমি কি, বাবা তুমি না বড় হয়েছ? কার কাছে শুনছ? এইখানে যে মাইপা লেখা দিয়ে গেছে, সে 5 ফিট 5 ইঞ্চি হয়েছে, সে সৈনিক হবে। আমি কি, কত কিছু তোমার আশা, দেখো আমার আশা আল্লাহ পূরণ করব, আমি চেষ্টা করব। আমি আমার আশা পূরণ করবা না? হাসে। শুক্রবার দিন তো সে একবারেই চলে গেল। শুক্রবার দিন তো আর সে ফিরে আসলো না। নামা যাওয়ার সময় চলাফেরা খুবই স্মার্ট ছিল। সে যাবে যুদ্ধে, এই পকেট টিস্যু নিল, মানি ব্যাগ নিল, কলেজের আইডি নিল, তারপরে গেটের চাবি নিল। আমার পিঠটা দয়া দিয়া, মা তুমি কাইন্দো না, মা কাইন্দো না, আমি অল্প সময় আইসা পড়বো মা। ওই যে আমি খালি বুঝাই আর কান্দি, যাইও না বাবা, যাইও না। আমার পিঠ দয়া দিয়া কয়, মা তুমি কাইন্দো না, আমি অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবো মা। তো সে তো অল্প সময়তেই চলে আসছে। সে 2টা 5-এ আমার ঘর থেকে বের হয়েছে। আমার মনে হয় 20-22 হইব। 2টা 22-তে সেরকমই আমার মোবাইলে আবার ফোন আসছে। আমার মোবাইলে ফোন আসছে, আন্টি আপনার ছেলে গুরুতর আহত, আমরা মিটফোর্ডে নিয়ে যাই, আপনারা সেখানে চলে যান। আমি ওর বাবার কাছে দৌড়িয়ে যাই। পরে ওর কাছে ফোন দিয়েছে। আমি বলি, কোন ছেলে? ওর কাছে ফোন দিয়েছে। ও বলে, মা আমি তো আলেক্সার সামনে। আমি বলি, আমার রোহানই নাই, আমার রোহান শেষ হয়ে গেল। মা বাবার আদরের 2 ছেলের মধ্যে ছোট ছেলে রোহান মেধা ও মানবিকতায় ছিলেন সবার ঊর্ধ্বে। রোহানের বাবা মোহাম্মদ সুলতান খানের স্থায়ী নিবাস চাঁদপুর জেলার সদর উপজেলায়। 19 জুলাই সে শুক্রবার আমরা দিতে চাই না, শুক্রবারে কাজলা টোল প্লাজার কাছে গেছে, নামাজ পড়া দুনো ভাইয়া লামছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে এক ভাইয়া গেছে একদিকে, আরেক ভাইয়া গেছে গিয়ে হেয়ানে। 2:30 বাজে আমরা এই ঘটনা শুনি যে রোহানের গুলি বিধ্বস্ত হয়েছে, আপনারা আসেন। কারণ আমরা আসবো কোন জায়গায়?
আমরা নিয়ে যাইতেছি মিটপুর হাসপাতালে, আপনারা মিটপুর হাসপাতালে আসেন। মিটপুর হাসপাতালে আমি এখান থেকে যাই পলায় সহকারে, যাওয়ার পরে যাইয়া দিই মিটপুর হাসপাতালে গেটের সামনে তারা একটা খাটের উপর শোয়া রাখছে, মৃত্যু অবস্থায় রাখছে। পরবর্তী অনেক কষ্টের বিনিময়ে লোক ধরে টইরা কোনো রকমের এগুলি ডাক্তারের রিপোর্ট টিপোর্ট বাড়ি করিয়া তারপরে পোস্টম্যাডাম পরদিন আবার পোস্টম্যাডাম করিয়া দুপুরে 1টা বাজে আসলাম। এই যুদ্ধের ভিতরে সেখান থেকে নিয়ে যাই, অনেক কষ্ট হয়েছে আমার এই লাশ লইয়া দেশে যাইতে, অনেক জায়গায় বাধা ভিন্ন হয়েছে। যুদ্ধের কারণে গেল গিয়া ফেসিবাদী হাসিনায় অর্ডার দিয়া তারে এইভাবে ঘোষণা দিয়া তারে মারলো। আমার ছেলে তো এমন কিছু অন্যায় করে না, তারা আন্দোলনে গেছে, তারা দেশের ভালোর জন্য গেছে, তারা মিছিল মিটিং করছে, এই জন্য তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা গুলির অর্ডার দিয়া এইভাবে মারা তো তাদের ঠিক হয় না। কলেজের বড় ভাই, স্কাউট সহকর্মী সবার কাছে রোহানের মানবিক কর্মগুলোই যেন আজও তাদের মনকে নাড়া দেয়। তাই দুনিয়া কলেজের শিক্ষকদেরও মধ্যমণি ছিলেন রোহান। জীবনকে হাতে নিয়ে তারা যে এভাবে যুদ্ধ করেছে, আর এই কারণেই মানুষ যখন কোনো সংগ্রামে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই সংগ্রাম কখনো বিফল হয় না। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসেও যখন এরকম ঘটনা ঘটেছে, যে কোনো যুদ্ধে সংখ্যায় অল্প হোক যখন এই মানুষগুলা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তখন তাদের বিজয় আসছে। ঠিক এই জুলাই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে, বিপ্লবে আমাদের তাম বাংলাদেশের শিক্ষার্থীরা এরকমের জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েই তারা যুদ্ধে নেমেছিল। আর সে কারণেই আজকের ছাত্ররা, তাদের অস্ত্র ছিল না, তাদের পাশে কোনো লোক ছিল না, তা কিছুই ছিল না। এরপরও শুধু একটা মাত্র তাদের যে থিম ছিল যে আমরা প্রয়োজনে জীবন দেবো। আর এই কারণেই আল্লাহ পাক এদেরকে সাহায্য করেছে। আর এদের পাশে তখন সমস্ত কিছু ছাত্র জনতা, সমস্ত পেশার লোক অংশগ্রহণ করেছে, এমনকি শিশু অংশগ্রহণ করেছে। 133 জন শিশু এখানে এই আন্দোলনে শহীদ হয়েছে। সম্ভবত 91 জন শিশু ছিল শিক্ষার্থী, এরা লেখাপড়া করতে, স্কুলে যেত, মাদ্রাসায় যেত। এদের স্মরণ করি, শুধু স্মরণ না, এদের জন্য দোয়া করি। আল্লাহ পাক দুনিয়া থেকে তারা চলে গেছে, জীবন দিয়ে যে বাংলাদেশ আমাদের সামনে দিয়ে গেছে, এই বাংলাদেশের আলো, বাংলাদেশের সুখ এখন আমরা অনুভব করতেছি। আমরা স্বাধীন বাতাস অনুভব করতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি শুধু এদের আজ জীবন দেওয়ার কারণে। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ পাক এদেরকে যেন পরকালে জান্নাত দান করে। দুনিয়া কলেজের নিহত 2 শহীদ ছাত্রের স্মরণে মোহাম্মদ সাকিব হাসান ও মোহাম্মদ রোহান আহমেদ খান এদের অমর করে রাখতে দুনিয়া কলেজের আইসিটি বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে। মৃত্যুর একদিন পর হাসপাতাল থেকে রোহানের লাশ অনেক কষ্টে নিতে পারেন রোহানের পরিবার। তারপর নিজ বাড়ি চাঁদপুরি পারিবারিক গোরস্থানে রোহানের সমাধিত করা হয়। সে যখন আন্দোলনে যায়, স্বাভাবিক স্কাউটের এটা একটা শিক্ষা যে বিপদগ্রস্ত মানুষ বা যারা আর কি খুবই দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরে থাকে বা খুবই সংকটাপন্ন অবস্থার ভিতরে থাকে, তাদেরকে সাহায্য করার যে বিষয়টা, এটা স্কাউটের একটা শিক্ষা। তো ওই সময়ে দেখা গেছে যে আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশ অতর্কিত টিয়ার সেল, তারপরে সাউন্ড গ্রেড ইত্যাদি ছুটতেছিল। তো ওই ক্ষেত্রে ও দেখা গেছে যে যেরকম মুগ্ধ যেরকমটা করতো, পানি, শুকনো খাবার দেওয়ার বিষয়টা ও করতো। এটা আমি বলবো যে স্কাউটের একটা শিক্ষা। তো পরে 16 তারিখের পর 17-18 তারিখ ওকে ঘরে আটকে রাখা গেছে, কোনো রকম তালা দিয়ে হলেও আটকে রাখা গেছে। তো রাতে আমরা ওকে যতই বুঝিয়েছি, যতই শুনিয়েছি, কোনো কাজেই আসেনি। ও বলতেছিল যে তোমরা কি হাসিনার পক্ষ নিয়েছো নাকি, ওরা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করতেছে, আমি কিভাবে বাসায় বসে থাকি, আমাকে তোমরা আটকেও না, আমাকে যেতেই হবে, আমি যাব, কালকে যেভাবেই হোক আমি যাব। 2টার দিকে আন্দোলনে যাওয়ার পর আমরা খবর পাই 2:45 থেকে 3টার কাছাকাছি সময়। তো আমার খুব সম্ভবত 2টা থেকে 2:30 এই সময়ের ভিতরে ও গুলিবিদ্ধ হয়। ওই সময় আন্দোলনকারী একজনের সাথে আমার কথা হয়েছিল, তার সাথে আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করতেছি। ওনার ভাষ্যমতে রোহান উনি একই সাথে আন্দোলনে এক সময় ওখানে ছিল। শাহজাহান যেটাতে ওই যে ইয়ামিনকে যে শাহজাহান থেকে ফেলা হলো, এটা দেখছেন কি আমরা, ওই শাহজাহানগুলো ওগুলো নাকি গুলি করতে করতে ব্রিজ থেকে নামতেছিল। তো ওইখান থেকে একটা ফায়ারিং এসে রোহানের বুকে একদম ছেদ করে এপার ওপার হয়ে গেছে। ছাত্র জনতার উপর যে অত্যাচারগুলো করেছে ওই সময়ে,
লাশ বের করে আনাটা, ভাইয়ের মরদেহটা বের করে আনাটা কতটা কষ্টকর একটা বিষয় ছিল। এত নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে, তারপর আমার ভাইয়ের লাশটা বের করে আনতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। রোহানের এই আত্মত্যাগ আমাদের দিয়েছে একটি ফ্যাসিস্ট সরকার মুক্ত নতুন বাংলাদেশ। সারা দেশ আজ স্বাধীন হয়েছে পরাধীনতার ভয়াবহ ছোবল থেকে। আন্দোলনটা যখন আমরা শুরু করি, আমরা দনিয়া কলেজ থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রথম আন্দোলনটা শুরু করি। তো এই যে চঞ্চল এবং রোহান ওরা একসাথেই থাকতো, তখন ওরা আমাদের সাথে অ্যাডজাস্ট হয় এবং এই দনিয়া কলেজ প্রাঙ্গণ থেকেই আমরা আন্দোলনটা শুরু করি। প্রথমত 16 এবং 17 2 দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি এবং সবাইকে আমরা সবার দিক থেকেই বলি সাবধানতা অবলম্বন করতে, সেফ থাকতে। কিন্তু 17 তারিখ বিকেলে আমাদের আন্দোলনটা হচ্ছে রেশারেশির পর্যায়ে চলে যায় এবং ইটাইটি হয় আর কি, পাল্টাপাল্টি হয়, পুলিশ আমাদের গুলি চালায়। এরপর থেকে আমরা আরও সতর্কতার সহিত আন্দোলনটা শুরু করি। জায়গায় রোহান একজন আমাদের সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং রোহানের ত্যাগ আমরা কখনোই ভুলতে পারবো না। আমরা ভাইয়ের শোককে বুকে নিয়েই তার রক্তের জন্য আমরা লড়াই করেছি এবং এই লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু 1 বছর হয়ে গেছে, এখনও আমরা আমাদের সেই যোদ্ধা, সেই বীর সৈনিক শহীদ রোহানকে মনে করি, শহীদ সাকিবকে আমরা এখনও মনে করি। শহীদ রোহান ছিল আমাদের দনিয়া কলেজের এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থী। সে দনিয়া কলেজ যুব স্কাউট গ্রুপের একজন সদস্য ছিল। সে শুধু এই আন্দোলন না, আন্দোলনের আগে থেকে হচ্ছে সে বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে মানুষের জন্য কাজ করা এবং ন্যায়ের পথে থাকার জন্য সে অনেক আগে থেকেই এসব কার্যক্রমের সাথে অ্যাক্টিভ ছিল। আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের এখানে টোল প্লাজায় আগুন দেওয়া হয়, তা বিক্ষোভ হিসেবে। এর পরবর্তীতে 19 তারিখ যখন জুমার পরে সে আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি কোথায়, তুমি আমার সাথে আসো, আমরা একসাথে আন্দোলন করবো। কিন্তু তখন হচ্ছে আমি এই টোল প্লাজার অপোজিটে ছিলাম, কুতুবখালীতে। তখন আমি বাসা থেকে বের হয়ে যখন এখানে আসি, তখন আমার কাছে একটা ফোন আসে যে রোহান গুলিবিদ্ধ হয়েছে টোল প্লাজার এখানে। তখন আমি এর পরবর্তীতে 2 মিনিটের মাথায় আরেকটা ফোন আসছে যে রোহানের অবস্থা ভালো না, তার গুলিটা বুকের মধ্যে লাগছে। এর পাশাপাশি একটু পরেই একটা ফোন আসে যে রোহান আমাদের ছায়ারা চলে গেছে, বিদেশে। তখন আমরা আর আন্দোলনটা যে করব, ওই শোককে শক্তি বানায় আমরা এই আন্দোলন কন্টিনিউ করি। পরবর্তীতে যে কারফিউর পরবর্তী সময়ে আমরা এই আন্দোলন করে আজকে স্বৈরাচার পতনের আন্দোলনকে সফল করি। আমরা 17 জুলাই আন্দোলন করি, দুপুর 12টা থেকে কাজলা টোল প্লাজা ডিএমআরসি কলেজ আর ধনিয়া কলেজ একসাথে মিলে আন্দোলন করি। ঠিক সেদিনই বিকাল 5টা 30 মিনিটে আপনার ওয়ারিজ ইউনিটি ইকবালের নির্দেশে যাত্রাবাড়ি এসআই তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের উপরে মনে করেন মানে সরাসরি গুলি চালায়। তো সেদিন থেকেই আন্দোলন যাত্রাবাড়িতে রণক্ষেত্রে পরিণত হয়। তারপরের দিন ছিল 18 জুলাই। সেদিন আন্দোলনের যে মাত্রাটা ছিল, তখন সাধারণ জনতা রাজপথে নেমে আসে। 18 জুলাই আমাদের দনিয়া কলেজে আরেকজন শিক্ষার্থী ছিল শহীদ সাকিব, ডিগ্রি প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সে মারা যায়। তারপরে 19 জুলাই আন্দোলন আরও প্রকোপ আকার ধারণ করে, সেদিন মারা যায় আমাদের রোহান। এই ফ্যাসিবাদ যারা কায়েম করেছে এই দেশের মধ্যে, ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, আমার হাজার হাজার মার বুক খালি করেছে, তাদের বিচার আমরা এই বাংলাদেশে দেখে যেতে চাই। আমাদের কাছে হয়তো রোহানের পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কিন্তু অতি দ্রুত খুনের উপযুক্ত শাস্তি প্রদান করাটাই হতে পারে একজন ভাইয়ের চাপা কান্না, একজন মায়ের হাহাকার। প্রত্যেকটা মায়েরই তো মিষ্টি সন্তান, কত কষ্ট করে পালছে, কত আশা নিয়ে পালছে, সব ধ্বংস করে দিছে সে। তারও তো একটা ছেলে আছে। আমি মনে করি তার ছেলেটা তার সামনে দুনিয়ার থেকে চলে যাক, তারপরে সে বুঝতে পারবে সন্তানের যন্ত্রণাটা যে কি। আমি তিলে তিলে শেষ হয়ে গেছি, না খাইয়া শান্তি, না ঘুমাইতে পারি, না কিছু করতে পারি। আমার ছেলে এখানে বসে পড়তো আর আমি এখানে থাকতাম। এখন আমি চোখ খুললে দেখি নাই। মহান শহীদদের আত্মার অস্তিত্বের বিসর্জন এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা। আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে অমূল্য স্বাধীনতার এই অর্জন, আর তাদের দেখানো পথেই গড়ে তুলতে হবে বৈষম্যহীন অভূতপূর্ব এক রূপসী বাংলাদেশ। আর স্বাধীনতা অর্জন
তখনই হবে সার্থক।